This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী কয়েক মিনিট চোখের সামনে যা দেখবেন তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। শেষশয্যায় গায়ে নামা বলি, গলায় গাঁদার মালা, আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা এক মানুষ চোখ মেলে তাকালেন, উঠে দাঁড়ালেন। যাকে একটু আগে মনে হচ্ছিল মৃত, তাকে এখন চোখের সামনে দেখছেন, চোখ মেলে তাকাচ্ছেন, ঠোঁট নাড়ছেন, কথা বলছেন। ধৈর্য ধরুন, এ তো সবে শুরু। কি ভাবলেন মৃত বেঁচে উঠল? অলৌকিক কিছু? একদম না। এটার মধ্যে আপনারা বরঞ্চ সেই অমলকান্তির রোদ্দুর হতে চাওয়ার গল্পটা খুঁজে পেতে পারেন। আসলে অমলকান্তি বোধহয় নিজেকে শুধু রোদ্দুর হিসেবে দেখতে চাননি, চেয়েছিলেন তার সেই রোদ্দুরে কতজন ঝলমলিয়ে ওঠে, কতজন সেই রোদ পোহায় সেইটা দেখতে। এই বিহারের গয়াজির বাসিন্দা এই মোহনলাল, তিনিও দেখতে চেয়েছিলেন, না, তিনি নিজে মরে অন্যকে দেখতে চেয়েছিলেন। এই মোহনলালের নামটা যতই ওই মগনলালের মতো শোনাক, ভদ্রলোক কিন্তু আদৌ ভিলেন নন, বরং হিরোই বলা চলে। ভারতীয় বায়ুসেনার কর্মী ছিলেন, গাঁয়ে গঞ্জের লোকজন তাকে মান্যিগণ্যি করে, এবং শুধু মান্যিগণ্যি করে না, মান্যিগণ্যি করার মতো কাজই তিনি করেন। এলাকার জন্য কত কিছু করেছিলেন, কলঠল বসিয়েছেন, আরও অনেক কিছু। এবার এমন একজন সম্মানিত মানুষ একদিন হঠাৎ মারা গেলেন। এবার দেখুন, জন মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে সে তো আমরা জানি। ব্যাপারটা সেরকম না। আমরা কখন আক্ষেপ করি এরকম একজন মানুষ যিনি সবার জন্য, মানে যার বাঁচাটা নিজের জন্যে নয় অন্যের জন্য, তার মৃত্যুটা সত্যি সত্যি তো একটু অন্য মাত্রা পেয়ে যায়। না, এই মৃত্যুটা একদম অন্য। তিনি আসলে সত্যি সত্যি মরেননি, মরার অভিনয় করছিলেন। প্রথমে তার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে খবর দিল মারা গেছেন তিনি। তারপর মোহনলালকে খাটিয়ায় শুইয়ে, গায়ে নামাবলি চাপিয়ে, গলায় ফুলমালা দিয়ে রাম নাম সত্য হ্যায় বলে রাস্তায় বেরিয়ে পড়লেন সবাই। মোহনলাল খাটিয়ায় শুয়ে মরার অভিনয় করতে করতে কি দেখলেন জানেন? দেখলেন এক এক করে প্রায় 100 খানেক মানুষ তার শেষ যাত্রায় সামিল হলেন। আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, নিজের গ্রাম শুধু না, পাশের গ্রামের লোকজন পর্যন্ত ভিড় জমালেন। সবাই মিলে প্রসেশন করে তাকে শ্মশানে নিয়ে এলেন। এই সব কিছুই মোহনলাল দেখলেন। আর তারপর শ্মশানে যখন চিতা সাজানোটা কমপ্লিট, তখন মোহনলাল চোখ মেলে তাকালেন, খাটিয়া ছেড়ে উঠলেন। এবার বাড়ির লোকজন যে কজন জানতো, যারা জানতেন না, তারা অনেকেই হয়তো ভেবেছিলেন রাম রাম শুনতে শুনতে হয়তো মরা উঠে দাঁড়িয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝলেন মোহনলাল আসলে তাদের বাজিয়ে দেখছিলেন। মোহনলাল এতক্ষণ ধরেই দেখছিলেন সবাইকে দেখছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন মোহনলাল এরকম করলেন? কেন জ্যান্ত মানুষ মরার ভান করলেন? কারণ একটাই, তার দুশ্চিন্তা ছিল এই যে তিনি এতদিন ধরে বায়ুসেনার কর্মী হিসেবে দেশের আর দশের রক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের জীবন উৎসর্গ করে রেখেছিলেন। তারপর অবসরের পর গ্রামে এসে এই যে এত উন্নয়নমূলক কাজ করলেন, ওই যে বললাম কল বসিয়েছেন, আলো লাগিয়েছেন, গ্রামে শ্মশান নেই বলে এই শ্মশানটা শুদ্ধ বানিয়ে দিয়েছেন। এত কিছু যাদের জন্য করেছেন, তাদের মধ্যে কজন তিনি মরার পর সত্যি সত্যি চোখের জল ফেলেন, শেষ দেখা দেখতে আসেন, এটা মোহনলাল বেঁচে থেকেই যাচাই করতে চেয়েছিলেন। কারণ মারা গেলে তো সব শেষ, তখন সত্যি সত্যি কেউ এলো না কি আসে যায়। তিনি জানতেই পারবেন না যে কাজগুলো করেছিলেন, সেই কাজগুলো সত্যি সত্যি মানুষের কাজে লেগেছিল তো, মন ছুঁয়েছিল তো, নাকি যা করেছিলেন সবাই অকৃতজ্ঞ। দেখুন, এটা ভেবে আবার আপনারা অনেকে বলতে পারেন যে এটা কীরকম হলো। করবেন যখন নিঃস্বার্থভাবে করবেন, এত প্রত্যাশা নিয়ে কেউ করে নাকি? মোহনলালও প্রত্যাশা নিয়ে কিছু করেননি।
হ্যাঁ, প্রত্যাশা একটাই ছিল যে তার এই কাজগুলো বৃথা যায়নি। হয়তো তিনি ভেবেছিলেন যে সত্যি সত্যি যদি এইভাবে কাজকর্ম করলে লোকজন সেটা মনে রাখে, তাহলে এই দুনিয়ায় অন্তত নিঃস্বার্থভাবে কাজকর্ম করার লোকের অভাব হবে না। অন্তত এই মানুষজন নিশ্চিন্ত মনে কাজকর্মগুলো করতে পারবেন যে এই কাজগুলো তারা অকৃতজ্ঞ কিছু মানুষের জন্য করছেন না, মানুষের মন ছোঁয়ার জন্য সব কিছু তারা করে যাচ্ছেন। মানুষ তাদের ছেড়ে কখনো যাবেন না। তাই এইভাবে মরা সেজে চোখ বুজে খাটিয়ায় চড়ে শ্মশান যাত্রা করেছিলেন। মোহনলাল বলেছেন যে লোকজনকে বাজিয়ে দেখে তিনি খুব খুশি। এই বাজিয়ে দেখা কি ইম্পর্টেন্ট না? এবং সত্যি কথা বলতে কি, মোহনলালের এই পুরো কাজকর্মটা একটা প্র্যাকটিক্যাল জোকের মতো শোনাচ্ছে না? আমরা তো দেখেছি বাবা মা সারা জীবন ধরে ছেলে মেয়ের জন্য কত কিছু করেন, তারপর বহু বাবা মাকে আমরা রোজ আপনাদের মাঝে মধ্যেই খবর দেখাই যে বাড়ির বাইরে রাত কাটাতে হয়, ছেলে বাড়ির থেকে বার করে দিয়েছে, মেয়ে দেখছে না। কেউ কেউ বাবা মাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। এই ঘটনাগুলো তো বাস্তব। এটা পরিবারের মধ্যেই যেখানে হয়, তখন বহির্বিশ্বে যে এই ঘটনাটা আরও ঘটবে, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলে পাজি বলে সবাই যে জাস্ট মুখ মুছে ফেলবে, এটাতেই তো আমরা অভ্যস্ত। সেজন্য কি মোহনলাল বাজিয়ে দেখলেন, এবং বাজিয়ে দেখে মোহনলাল খুশ হওয়া। মানুষজন অতটাও অকৃতজ্ঞ নয়। আচ্ছা, এই একই দ্বন্দ্ব কি আরও অনেক লোকের মধ্যে, বিশেষ করে জানেন আপনারা যাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার আমার জন্য কাজ করা, তারা যে সব সময় করেন না, তার পেছনে কি এই কারণটাই কাজ করে যে তাদের মনের মধ্যে এই দ্বন্দ্বটাই কাজ করে যায়? করবে তো, লোকের মন ছোবে তো ব্যাপারটা। তাই মোহনলালের মতোই আরেকজনও কি লোকজনকে আজ বাজিয়ে দেখলেন নাকি? राष्ट्रपति शासन का, इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूँगा। কথাটা শুনলেন তো, চমকালেন তো। এবার এই কথাটার অভিঘাত মারাত্মক। দেখুন, এতটাই মারাত্মক এবং এতটাই অবিশ্বাস্য এই কথাগুলো, অনেকে হয়তো অত ভালো করে খেয়ালও করেননি। বলেছিলেন, তারপরে অনেকে সেইভাবে এই খবরটাও আপনারা চট করে সবার সামনে দেখতে পাননি। আমরা যখন শুনেছিলাম তখনই কিন্তু বুঝেছিলাম এর অভিঘাতটা মারাত্মক, তাই জন্যই আপনাদের সামনে বারবার তুলে ধরছিলাম। কি বললেন শুনলেন? দেখুন, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এই ধরনের পদগুলো অনেকটাই আলংকারিক, হাত পা বাঁধা, পরিসর খুব ছোট। কিন্তু জগদীপ ধনকর আসার পর থেকে এই বাংলার মানুষ দেখেছে এই নবান্নের সাথে পাল্লা দিয়ে দুয়ারে তো রাজভবনও পৌঁছে যাচ্ছে। ঝড় ঝঞ্ঝা, বন্যা অথবা ভোটের আগে বা পরে হিংসা, যেখানেই যেমন হোক না কেন, রাজ্যপাল তো দুয়ারে হাজির। এটা তো আমরা দেখেছি। ধনকর অট্টালিকায় বসে না থেকে মানুষের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করেছেন এবং প্রতি মুহূর্তে সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে একটা লড়াই করে তার পথটা যে কতটা জীবন্ত, এই মোহনলালের মতোই তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন। আর তেমনই ধনকরের উত্তরসূরি, যিনি আমাদের রাজ্যে এসছেন, সেই সিভি আনন্দ বসু তো একইভাবে তার সেই ধারাটা বহন করে চলেছেন। বরং একদিক থেকে তিনি ধনকরকে টপকেও গেছেন বলা যায়। ধনকর মানুষের কাছে রাজভবনকে নিয়ে গেছিলেন, আর আনন্দ বোস মানুষকে রাজভবনে নিয়েও এসছেন। ওই যখন মনে নেই আপনাদের, যখন রাজনৈতিক হিংসায় যারা আক্রান্ত তাদের রাজভবনে ওই পিস রুমে এনে রেখেছিলেন। অত বড় বাড়ি, যার বেশিরভাগ ঘরই ফাঁকা, কোনো কাজে লাগে না, তো সেই ঘরগুলোকে কাজে লাগানোর এটাই যথার্থ সময় বলে রাজ্যপালের মনে হয়েছিল, তাই জন্য ওখানেই তাদের আশ্রয় দিয়েছিলেন। এবার দেখুন, এটার মাধ্যমে শুধু যে ঘরগুলোকে তিনি কার্যকরী করেছিলেন তা তো নয়, আসলে রাজভবনটাকেই তিনি সক্রিয় এবং কার্যকরী করে তুলেছিলেন। তাতে ধনকরের মতোই যেটা হওয়ার সেটাই হয়েছিল।
মানে তারাও হয়তো দেখতে চেয়েছিলেন যাচাই করে যে প্রতিক্রিয়াটা একই রকম হয় কি না। তো এক যাত্রায় পৃথক ফল হয়নি, একই রকম ফল হয়েছে। তা ধনখড়ের বিরুদ্ধে রাজ্য সরকার খড়গহস্ত ছিল, আনন্দ বোসের ক্ষেত্রেও তাই হয়েছে। যথারীতি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তৃণমূল বলেছে এ রাজ্যে বিজেপি শক্তিশালী নয় বলে কি রাজ্যপাল আনঅফিসিয়ালি বিজেপির হয়ে কাজ করছেন, মানে তাদের ওই একটু শক্তি বাড়িয়ে দিচ্ছেন। এবার দেখুন, যে যা বলছে বলুক, রাজ্যপাল কিন্তু মোটেও পাত্তা দেননি। মাঝখানে অবশ্য কিছু অভিযোগ টভিযোগ ওঠার পর তাকে দেখেছিলাম একটু যেন স্তিমিত, কিন্তু আজ যা বললেন তাতে মনে হলো যে না, আসলে তিনিও কিছুদিনের জন্য ওই একটু বলে না শীত ঘুমে যাওয়া, সেরকম আর কি দীর্ঘদিন ধরেই ছিলেন আর কি, আবার জেগে উঠেছেন। এমন কথা খেয়াল করে দেখুন আগে কোনো দিন বলেননি। আমার নিজের মনে আছে আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি, তার সাথে গিয়ে কথা বলেছি, তখন চারপাশে প্রবল হিংসা চলছে, ভোট পরবর্তী হিংসা, মানুষজন রক্তাক্ত হচ্ছেন, আদালতে যাচ্ছেন, তার ওখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এই রকম সময়েও তাকে যখন জিজ্ঞেস করেছি এই যে বিএনপির নেতারা কথায় কথায় রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, সেটা তো হলে আপনার মাধ্যমেই হতে হবে, সুপারিশ তো আপনার কাছ থেকেই যাবে, আপনি কি এরকম সুপারিশ কিছু করবেন? উনি শুধু বলেছেন আমি আমার সাংবিধানিক দায়িত্ব জানি, যখন যেটা করার দরকার সেটুকুনিই করব। দেখুন, তখন কিছু বলেননি এত স্পষ্টভাবে। আজকে যখন বললেন তখন সবাইকে চমকে দিলেন। যা বললেন বিশ্বাস করুন, শুনে আমারও অবিশ্বাস্য ঠেকল। যিনি এর আগে ওই চরম উত্তপ্ত সময়েও বলেছিলেন যে পরিস্থিতি অনুযায়ী যেটা যখন করার আমি সেটা করব, তিনি এমন একটা পরিস্থিতি বেছে নিলেন এই রাষ্ট্রপতি শাসন সম্পর্কে তার চিন্তাভাবনা ব্যক্ত করার জন্য, যে সময়টায় সত্যিই তো এই প্রশ্নটা উঠবে, এটাই কি সেই সঠিক সময়? রাজ্যপাল কি বললেন? বাংলার মানুষের মনের ইচ্ছা তার মাথায় আছে, তারা প্রবল ক্ষুব্ধ, তিনি জানেন তারা কি চাইছেন। এবার তিনি কি করবেন না করবেন সেটা যথা জায়গায় জানিয়ে দেবেন। প্রশ্নটা কি ছিল? রাষ্ট্রপতি শাসন। এবার রাষ্ট্রপতি শাসন সম্পর্কে তার যদি এতগুলো বলার এটাই সঠিক সময় বলে মনে হয়ে থাকে, যদি তার মনে হয়ে থাকে বাংলার মানুষ, অধিকাংশ মানুষ তারা রাষ্ট্রপতি শাসন চাইছেন, তাহলে হয়তো এই প্রশ্নটা উঠবেই যে তার কিসের ভিত্তিতে মনে হলো, কিভাবে তিনি থট রিডিং করলেন, মুখ দেখে কীভাবে মনের কথা তিনি পড়ে ফেললেন, চারপাশের পরিস্থিতি কি সত্যিই রাষ্ট্রপতি শাসন জারির কথা কারোর মুখের ওপর এঁকে দিচ্ছে, অথবা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ সত্যিই এত সহজ কিনা, কেন বলছেন, এসব কথা আসবে। কিন্তু তার আগে চিন্তা করুন, রাজ্যপালের মতো একটা সাংবিধানিক চেয়ারে বসে সিভি আনন্দ বোস যখন বলে দিচ্ছেন যে বাংলার মানুষ তারা মনে মনে নাকি রাষ্ট্রপতি শাসন চাইছেন, এটা বলার এবং তিনি তার কাজটা যা করার করবেন, এবার এই কথাটা তার মুখ দিয়ে বেরোনো মানে এটা তো একরকম রাষ্ট্রপতি শাসনের সপক্ষেই বক্তব্য রাখা। এবার এর মধ্যে একটা টেকনিক্যাল ফাঁক রয়েছে। তিনি যথা জায়গায় জানিয়ে দেবেন বলেছেন, তার কর্তব্য পালন করবেন বলেছেন, সব বুঝলাম। এবার কেউ যদি বলেন যে এখনও কেন করলেন না, তাহলে তিনি বলতেই পারেন আমি তো বলিনি যে আমি করছি রাষ্ট্রপতি শাসন জারি, আমি তো বলিনি আমি সুপারিশটা করছি, আমি বলেছি যে আমি যথা জায়গায় যথা সময় জানাবো, সেই সময়টা এখনও আসেনি। কিন্তু যেটা বললেন তাতে এই রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত অভিঘাত বা আলোড়ন সেটা তোলার পক্ষে তো যথেষ্ট। এই যে গত কয়েক বছর ধরে নিয়মিত রাজভবনের খিড়কি থেকে সিংহদুয়ারের বাইরে তিনি বেরিয়েছেন, আপদে বিপদে মানুষের সঙ্গে মিশেছেন, তাতে তিনি মানুষের কথা অন্য অনেকের থেকে, অনেক রাজ্যপালের থেকে হয়তো ভালোই বুঝেছেন। কিন্তু তারপরেও তো একটা প্রশ্ন না করলেই নয়, রাজ্যপাল তো মানুষ নন, মানে মানুষ তো বটেই কিন্তু সাধারণ মানুষ তো নন, তিনি মহামানব, একটা সাংবিধানিক চেয়ারে বসে থাকা একটা বিশেষ ওজনের অধিকারী, তার পদের তো একটা দাম আছে।
তিনি পরবর্তীকালে কি করবেন না করবেন সেটা পরের কথা, সুপারিশ পাঠাবেন কি পাঠাবেন না সেটা তো পরের কথা, কিন্তু এইভাবে এরকম একটা সময় যদি তিনি এই রকমভাবে মনের কথাটা তুলে ধরেন, তাহলে যাকে এতদিন রেফারি বলে ধরা হচ্ছিল, 11 দু দলের লোক খেলেন না, একজন রেফারি, এবার কেউ যদি মনে করেন রেফারিও কি কোনো দলে যোগ দিয়ে ফেলছেন, এই অভিযোগ ওঠার রাস্তাটাও কি তিনি ঠিক করে দিলেন না? এসআর মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিচ্ছে, কোনো কারণে পিছিয়ে গেলে 5 তারিখ থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন। বিজেপির বিধায়ক অমরনাথ শাখার বক্তব্যটা আপনাদের শোনালাম, আগেও শুনিয়েছি, এবার আজকে শোনালাম কেন? কারণ তার সঙ্গে রাজ্যপাল আনন্দ বোসের বক্তব্যের ফারাক 3 দিনের। অমরনাথ শাখা যেদিন বলেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলো বলে, একদম দিনক্ষণ বলে দিয়েছিলেন, সেদিন দুটো কথা বলে মনে হয়েছিল যে এটা আপনাদের সাথে বলতেই হবে, কারণ এটা না বললেই না। প্রথমে মনে হয়েছিল অমরনাথ শাখা এমন কে, তার কি এমন অধিকার যে তিনি বলবেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, আর 2 কি করে তিনি একেবারে নির্দিষ্ট দিন তারিখ একদম বলে দিচ্ছেন। একজন বিজেপি বিধায়ক তার এতটা এগিয়ে সুনিশ্চিতভাবে ঘোষণা করার দায়িত্ব তার উপরেই পড়বে, এটা হয় নাকি? বিশ্বাস হয়নি সেদিন। অমরনাথ শাখার কথা শুনে সেদিন মনে হয়েছিল ভদ্রলোক বোধহয় একটা চমক ঠমক দিতে চাইছেন আর কি, খবরও থাকতে সব বলছেন, ওই কদিন পরে ভোট তো নিজের টিকিটটা সিকিউর করতে চাইছেন। কিন্তু আজ মনে হচ্ছে তিনি যেটা বলেছিলেন আর রাজ্যপাল যেটা বললেন, দেখুন দুজনের অবস্থানগত একটা ফারাক আছে। অমরনাথ শাখার বক্তব্যের মধ্যে শুধু চমক খুঁজে পাওয়া যেতে পারে, ভার খুঁজে পাওয়ার চেষ্টাটাও কেউ করবেন না। কিন্তু আনন্দ বোস, তার কথার মধ্যে যদি ভার থাকে, সেই একই চমক থাকে, তাহলে তো সেটা বাস্তবতার সঙ্গে অনেকটা কাছাকাছি চলে যায়। আর সেই জন্যই মনে হচ্ছে এই দুটো কথার মধ্যে কোনো সূক্ষ্ম যোগাযোগ আছে নাকি, আপনারাও ভাবছেন তো। দেখুন, গত মে মাসে মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদ থেকে যে হিংসা হয়েছিল, সেই হিংসা কবলিতদের সঙ্গে দেখা করতে গেছিলেন রাজ্যপাল, তখনও কিন্তু এত বড় কথা বলেননি, বলেছিলেন যা দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন। তাহলে কি ধরে নিতে হবে বিভিন্ন ঘটনা ঘটছিল, সেগুলোকে রাজ্যপাল টুকটাক করছিলেন স্যাঁকড়ার মতো? এখন দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনার খোঁজ খবর করতে গিয়ে তার কি মনে হলো যেটা মোক্ষম সময় এসে গেছে, এবারই কামারের মতো একঘা দিতে হবে? এটা দুর্গাপুরের ঘটনার জন্য নিশ্চিতভাবেই তো নয়, কারণ গোটা বিষয়টা নিয়ে মানুষজন অনেক বেশি উত্তাল হয়েছিল ওই আরজি করের ঘটনার সঙ্গে। উনি তো মানুষের মনের কথা পড়ছিলেন, তাহলে যদি মানুষের মনের কথা পড়তে হয় তখন পড়তে পারতেন, যখন মানুষজন রাস্তায় বেরিয়ে নিজেদের মুখগুলো সবার সামনে তুলে ধরেছিল, তখন তো ধরেননি। তাহলে কি তিনি এই মুহূর্তে আসলে ভবিষ্যতে কি কি ঘটবে বা যে যে ইঙ্গিতগুলো পেয়েছেন, সেই ইঙ্গিতগুলোকে মাথায় রেখেই মানুষজনের রিয়াকশানটা কী হবে সেটা ঠিক করে ফেলেছেন? দেখুন, সাম্প্রতিককালে বিভিন্নভাবে আমরা দেখছিলাম যে বিশেষ করে বিজয় সম্মেলনীগুলোর থেকে একের পর এক তৃণমূল নেতা একটা উচ্চকিত স্বরে কিছু হুমকি দিচ্ছিলেন। এবার এই হুমকি কথাটা আসছে কেন? আসছে তার কারণ যে যে কথাগুলো তারা বলছিলেন সেগুলোকে শুধু কোট আনকোট রাজনৈতিক বক্তব্য করে রাখা বা ধরে নেওয়া সম্ভব নয়, ওগুলো হুমকিরই নামান্তর। এবং তার প্রেক্ষাপটটা কি ছিল? এসআইআরে যদি একজন লোকেরও নাম বাদ যায় তাহলে কি করবেন, এক একজনের মতো করে সেটা ব্যাখ্যা করছিলেন। কিন্তু সব রাস্তা যেরকম রোমে গিয়ে শেষ হয়, তেমনি প্রত্যেকের বক্তব্যই একই জায়গায় গিয়ে শেষ হচ্ছিল, সেটা হচ্ছে একটা চরম প্রতিবাদ, উত্তাল করে দেওয়া, আগুন জ্বালানো,
এবং কখনো কখনো একটা হিংসাশ্রয়ী প্রতিবাদ। এটাই তো আমরা শুনেছি সবাই যা যা বলছেন। এবার যখন শাসক দলেরই লোকজন শাসক দলের শাসন চলাকালীন সেই রাজ্যে, সেই শাসনাধীন রাজ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেন, তখন তো ধরতে হবে সেখানে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এটাই কি রাজ্যপাল ধরে নিয়েছেন যে ওরকম হলে এখানে সাংবিধানিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে? আর তখনই ৩৫৬ ধারা জারির একটা আদর্শ পরিবেশ তৈরি হবে এবং মানুষজন চাইবেন ৩৫৬ ধারা জারি হোক। সেই সমস্ত ভবিষ্যতের কথা মাথায় রেখেই কি রাজ্যপাল এই ইঙ্গিতটা করে রাখলেন? তার মানে তিনি শুধু যে মানুষের মন পড়েছেন তা না, তিনি সম্ভবত ভবিষ্যৎটা পড়েও এই বক্তব্য রেখেছেন। এই ভ্রমণ বন্ধ করা, উপদ্রুত অঞ্চলে ভ্রমণ, উপদ্রুত অঞ্চল দর্শন বন্ধ করা হোক। আপনি রাজ্যপাল, গিয়ে শুধু দুটো ভাষণ মেরে দিয়ে চলে আসা আপনার কাজ নয়। মানুষের আস্থা, আপনি সাংবিধানিক প্রতীক, আপনি আমাদের আস্থার প্রতীক। এই জায়গাটা যাতে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা যাতে নষ্ট না হয় আপনারা সেই দিকে ভাবুন। আপনার হাতে যদি কোনো অস্ত্র থাকে সেটাকে প্রয়োগ করুন। যারা বড় বড় জ্ঞানের বুলি দিচ্ছেন, শুনে রাখুন কান খোলা করে, রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট করার চেষ্টা করা হয়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে, আগামী দিনও থাকবে। সর্বশক্তি দিয়ে অসভ্যতা বাংলার মানুষ রুখবে। ঠিকই কথা বলেছেন। আজকে বাংলার মানুষ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বাংলার মানুষ চাইছে যে ২৬-এর ভোট সঠিকভাবে হোক। মহামহিম রাজ্যপাল এই বিষয়ে কথা বলবেন না? যেখানে যা বলার নিশ্চয়ই তিনি তার মতামত জানাবেন। রাজ্যপাল অপরাজিতা বিলটা আটকে রেখেছেন কেন সেটা বলুন। রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, এখনো অপরাজিতা বিলটা সই হয়ে আসেনি, সেটা কেন? সেটা রাজ্যপাল জবাব দিন। আর ওনার বিষয়ে কিছু বলার দরকার নেই আমার। দেখুন, রাজ্যপালের কথাগুলো যখন শুনছিলাম তখন একটা কথা মনে হচ্ছিল, মানে এই বাকি সমস্ত সম্ভাবনার পর তিনিও কি বাজিয়ে দেখছেন একটা কথা ফেললে কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে, তো সেই রকম তিনিও কি একটা হাটের মাঝে কথা ফেলে দেখলেন প্রতিক্রিয়াটা কীরকম হয়। এবার দেখুন সেই প্রতিক্রিয়া কি হলো সে তো দেখলাম, এবং অদ্ভুতভাবে সজল ঘোষের সাথে অরূপ চক্রবর্তীর বক্তব্য এক রাস্তায় চলে গেল। এবার লোকের মুখের কথাকে ধরে, মানে তৃণমূল নেতাদের মুখের কথাকে ধরে হয়তো পরিস্থিতিটা যাচাই করছিলেন, লোকের মুখ পড়ছিলেন, মন পড়ছিলেন রাজ্যপাল। আর সজল ঘোষ তাকে পুরো পড়ে নিয়ে যেভাবে কথাগুলো বললেন তাতে মনে হচ্ছে তিনিও বোধহয় বাজিয়ে দেখতে চাইছেন। হয়তো দেখতে চাইছেন একজন বিজেপি নেতার মুখ থেকে সব ক্ষেত্রে যে ধরনের প্রতিক্রিয়া শুনতে আমরা অভ্যস্ত, তার থেকে অন্যরকম কিছু বলে তিনি দেখতে কি চাইছেন যে মানুষ কি ভাবছে। দেখুন, সজল ঘোষ যা বললেন এক লাইনে তার মানে দাঁড়াচ্ছে রাজ্যপাল অনেক কথা বলেছেন, এবার কাজের কাজটা করুন। অর্থাৎ মুখের পার্ট শেষ, এবার কাজের কাজ। এবং সেটা যে সংশয় যদি তার মনে না থাকতো যে রাজ্যপাল শুধু মুখের কথা বলেই থেমে যাবেন, কার্যকরী করবেন না, তাহলে কি তিনি আর এই কথাগুলো বলতেন? সুতরাং যদি সত্যি রাজ্যপালের মনে হয়ে থাকে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, তাহলে তার ক্ষমতার সদ্ব্যবহার করে দিন। মানে তার মনের মধ্যে কিন্তু এই দিকটা রয়েছে, যেটা বলতে চাইলে বলে দিক, বলবো করবেন না। কিন্তু উল্টো দিকে যে কথাগুলো শুনলাম সেটাও তো সত্যি, যেটা অরূপ চক্রবর্তী বা চন্দ্রিমা ভট্টাচার্যরা বললেন। এক, রাজ্যে তৃণমূলের সরকার চলছে মানুষের ভোটে নির্বাচিত হয়ে, একটা নির্বাচিত সরকারকে এরকম ইচ্ছে মতো ফেলে দেওয়া যায় না। আর দুই, ধর্ষণের মতো ঘটনা রুখতে রাজ্য নিজের মতো করে তো আইন আনতে চেয়েছিল। সেই অপরাজিতা বিল নিয়ে রাজ্যপাল যেরকম টালবাহানা করেছেন, তেমনই তো সেই বিল দিল্লিতে রাষ্ট্রপতি ভবনেও পড়ে রয়েছে। অর্থাৎ মানুষের ভোটে নির্বাচিত সরকার মানুষের জন্য করা আইন আনতে চাইছে, অথচ বিজেপি আর কেন্দ্রীয় সরকারের বাধায় তা কার্যকর হচ্ছে না। এই কথাটা বলার সুযোগ তো তৃণমূল পেয়ে যাচ্ছে। আরও একটা,
অতীতে ওই বলছিলাম যখন ভোট পরবর্তী হিংসার সময় বারবার রাজ্যের বিজেপি নেতারা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছিলেন, তখন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব আমল দেননি। অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন কোনো নির্বাচিত সরকারকে এইভাবে ফেলার কোনো আগ্রহ তাদের নেই। এটা আগ্রহটা কেন নেই? তার কারণ তারা স্পষ্টভাবে বুঝে ফেলেছিলেন যে একটা জনমতের দ্বারা নির্বাচিত সরকারকে যদি ফেলে দেওয়া হয় রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে, তাহলে তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে। এই শহীদের মর্যাদা পেয়ে গেলে পরবর্তী ভোটে কি হতে পারে সেটা তারা খুব স্পষ্টভাবে বুঝে ফেলছিলেন। তৃণমূলকে এই বাড়তি সুবিধাটা, একটা শহীদের মর্যাদা দেওয়াটার কোনো আগ্রহ অন্তত শেষ বেলায় এসে নেই, এটা তো পরিষ্কার। তারপরেও রাজ্যপাল কেন তৃণমূলকে এই কথাগুলো শোনানোর বা এর পাল্টা যে বক্তব্যগুলো তারা রাখছেন বা এই বক্তব্যকে কেন্দ্র করে নিজেদের যে শহীদ হিসেবে তুলে ধরার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম ব্যাখ্যা করার সুযোগ দিচ্ছেন, কেন দিলেন? তিনি যেচে কি এই পরিস্থিতিটা তৈরি করলেন যাতে তৃণমূল বলতে পারে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করতে না পেরে পেছনের দরজা দিয়ে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসতে চাইছে, তাহলে তিনি কার ভালো চাইলেন? এইটা হচ্ছে আসল কথা। এটাও কি রাজ্যপাল যাচাই করে দেখতে চাইলেন কি কথায় কি প্রতিক্রিয়া হয়? আসলে আজকে দিনটাই এরকম, জানেন তো, সবাই যেটা দেখাচ্ছেন আসলে সেটা নয়, আর যেটা বুঝতে চাইছেন সেটাও আমরা ধাঁধায় পড়ে গিয়ে হয়তো বুঝতে পারছি না। কিন্তু ইঙ্গিত প্রচুর আসছে এবং প্রত্যেকটা ইঙ্গিতের পেছনেই কিছু না কিছু অর্থ আছে, কিছু না কিছু বার্তা আছে, আর কেউ না কেউ বাজিয়ে দেখতে চাইছেন। এই যে ধরুন শুভেন্দু অধিকারী বললেন তারা ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 2,500 টাকা করে ভাতা দেবেন, 500 টাকা করে রান্নার গ্যাস হয়ে যাবে, দিল্লি মডেলে মহিলাদের সরকারি বাসে ফ্রি যাতায়াত, আর আয়ুষ্মান ভারত প্রকল্পে সকলের জন্য 10 লাখ টাকার স্বাস্থ্য বিমার সুযোগ দেবেন। এবার আপনারা ভাবছেন তো এটা শুভেন্দু অধিকারী বললেন, তাহলে কি বিজেপি তার নির্বাচনী ইস্তেহারটা এই এতদিন আগেই প্রকাশ করে ফেললো, নাকি এটা শুভেন্দু অধিকারীর একান্ত নিজস্ব ইস্তেহার? এবার দেখুন, যদি একান্ত নিজস্ব ইস্তেহার হয় তাহলে আপনাকে ধরতে হবে যে শুভেন্দু অধিকারীর এতটাই এই মুহূর্তে নিয়ন্ত্রণ এই রাজ্যের বিজেপির ওপর বা সামগ্রিকভাবে বিজেপির ওপর, তিনি আত্মবিশ্বাসী যে তিনি যেটা প্রতিশ্রুতি দেবেন জেতার পর সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা সম্ভব হবে, নইলে তিনি এই প্রতিশ্রুতিটা দিতেন না। কারণ কিছু কিছু জিনিস যখন সুনির্দিষ্ট অঙ্কে দেওয়া হয়, আমি আপনার রাস্তাঘাট ঠিক করে দেবো, এটা বলা একরকম জিনিস, আর আমি এই 5 দিনের মধ্যে আপনার এখান থেকে এই পর্যন্ত রাস্তা ঠিক করে দেবো, এটা বলা আরেক জিনিস। এই যে দেখলেন তো যে উনি একদম সুনির্দিষ্টভাবে কত টাকা দেবেন, গ্যাসের দাম কত হবে, এগুলো সব বলে দিচ্ছেন। এগুলো তো এমনি এমনি বলা যায় না। তাহলে শুভেন্দু অধিকারী কি এই আত্মবিশ্বাসটা পেয়েছেন, এটা বলার অধিকার পেয়েছেন, এবং তিনি যদি যে কথাগুলো বললেন সেগুলোকে কার্যকরী করার অধিকারী হন, সেই ক্ষমতা বা সেই কোথাও থেকে গিয়ে নিশ্চয়তা পান তার কথা রক্ষা করা হবে, তাহলে তো আপনাদের ধরতে হবে এটা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। এবার যদি এটা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি হয়, সেটা শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে বেরোনো মানে দলের মধ্যে শুভেন্দু অধিকারীকেই সেই মুখ হিসেবে বেছে নেওয়া হচ্ছে যার মাধ্যমে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে দেওয়া যায়। সুতরাং বুঝতে পারছেন একটা বক্তব্য, তার মধ্যে কতগুলো দিক। এবার দেখুন, এটা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি হোক বা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ইস্তেহার, 2-3টে জিনিস একদম পরিষ্কার। এক, যতই তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকে ওই খয়রাতি বলে সমালোচনা করুন বিরোধী দল নেতা, ভোটে জিততে তাকেও কিন্তু ওই
অনুদানের ওপরেই নির্ভর করতে হচ্ছে। এবার সেই অনুদানের পরিমাণটা তিনি এতটা বাড়িয়ে দিয়েছেন যেটা কোথাও গিয়ে তৃণমূলের ওপর আবার একটা চাপ সৃষ্টি করবে। খেয়াল করে দেখুন, এর আগে 500 থেকে ডবল করে 1000 করতে হয়েছে। এবার সেই ডবলকে তো তার ডবলকে টপকে গেলেন শুভেন্দু অধিকারী। মানে এবার তৃণমূলকে যদি পাল্টা দিতে হয় ওই নিলামের বোল লাগানোর মতো আর কি, দাম লাগানোর মতো, তাহলে তাদেরও এবার আরও বাড়িয়ে দিতে হবে, আবার ডবলের বেশি করে দিতে হবে। এটা তো একদিকে ভালো, এই দাম হাঁকাহাঁকি দর হাঁকাহাঁকির মধ্যে দরাদরিতে আপনার আমার ঘরের মা বোনেদের হাতে একটু বাড়তি কিছু টাকা পয়সা আসবে। 2, বিজেপি মনে হচ্ছে এবার অনেক বাস্তবসম্মত একটা ভাবনা চিন্তা করে এগোচ্ছে। কদিন আগে ওই ভূপেন্দ্র যাদবের সঙ্গে রাজ্যের বিজেপি নেতাদের বৈঠকের পর আমরা জানতে পেরেছিলাম কি, এবার তাদের লক্ষ্য 153টা আসনে জেতাই, মানে অন্তত 153টা আসন। এবার দেখুন, তার আগে অতীতে আমরা 21-21 সময় আমরা 200-250 অনেক কিছু শুনেছি। ও সমস্ত যে অবাস্তব টার্গেট না রেখে একটা বাস্তবসম্মত টার্গেট ফিক্স করে যে কটা আসনে ভোটের অঙ্কে জেতা সম্ভব সেই আসনগুলোতেই সর্বশক্তি নিয়ে বিজেপি ঝাঁপাতে চাইছে বলে এই কথাটা তারা স্থির করেছে। এবার এই রকম যখন একটা সুনির্দিষ্ট সংখ্যা, মানে দেখুন ওই আমরা বলি না হোল নাম্বার, ওই পুরো করে দেয়, 153 তার বদলে 150 বলতে পারতেন বা 160 বলতে পারতেন, কিন্তু 153 বললে লোকের কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য শোনায়। মনে হয় এবার নিশ্চয়ই তো মানে প্রচুর হিসেব নিকেশ করেই এই সংখ্যাটা বাছা হয়েছে, নয়তো একটা গোল গোল সংখ্যা বলে দিত। একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ পাওয়া যায়, এই সুবিধাটা পাওয়ার জন্যই বিজেপি হয়তো এই 153টা দিয়েছিল। এবার দেখুন যেভাবে তারা অতীতের যে আসন সংখ্যা ঘোষণা করেছিলেন তার থেকে কমিয়ে 153তে এসছেন, সেরকম অতীতে শুভেন্দু অধিকারীর মুখে যেরকম ওই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে 3000-এর ওপরে টাকা দেওয়ার কথা ঘোষণা ছিল, তার থেকে নিচে নেমে এসছেন। এটা শুনে কি মনে হচ্ছে জানেন, এটার মধ্যেও একটা বোধহয় বাস্তবোচিত চিন্তাভাবনা রয়েছে। হয়তো তারা ধরেই নিয়েছেন যে এই যে নির্দিষ্ট অঙ্ক বলছেন, যদি তারা ভোটে জিতে যান এই প্রতিশ্রুতি তো রক্ষা করতেই হবে, নাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এবার যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তারা বারবার লোকের কাছে ঘোষণা করেছিল যে বাম আমলের 2 লক্ষ কোটি টাকার দেনা তাদের মাথায় নিয়ে শুরু করতে হচ্ছে। এই তারপরের এই সময়টায় 11 থেকে আজকে 25, এই 14 বছরে সেই 2 লক্ষ কিন্তু 8 লক্ষ ছাপিয়ে চলে গেছে, এটা কারোর খেয়াল নেই। এবার এই এতটা ধার আমাদের ওপর যে চেপেছে, এরপর যে আসবেন যদি ক্ষমতায় তৃণমূল থাকে তাকে এই ধারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর যদি বিজেপি কোনোভাবে আসে, মানে শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আসেন, এই 8 লক্ষ কোটিরও বেশি টাকা ধারটাকে মাথায় নিয়ে সেটাকে তারা কিভাবে দেখবেন, কমাবেন না বাড়াবেন সেটা মাথায় রাখতে হবে। এইটা মাথায় রেখেই বোধহয় তার মনে হচ্ছে যে এই ডোল বিভিন্ন ধরনের দিতে গিয়ে খয়রাতি করতে গিয়েই তো ধারের অঙ্কটা মানে কোন জায়গার থেকে কোন জায়গায় গিয়ে পড়েছে সেটা সবাই দেখতে পাচ্ছেন। এবং এই ধারের অঙ্ক যত বাড়বে, এগুলো তো আমাদের পকেট থেকে যাচ্ছে, এবার বাকিটা কোত্থেকে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ থেকে। এখানে কাজকর্ম, উন্নয়নমূলক কাজকর্ম যে হয় না, আটকে যায় বহু ক্ষেত্রেই, তার কারণ তো হাতে টাকা না থাকা। এবার এত বেশি ধার থাকলে টাকা থাকবে কোত্থেকে? এই জন্যেই কি মানে তাদের ওপরে যত বেশি তারা এখন তৃণমূল আমলের থেকে বেশি টাকা ঘোষণা করবেন, এই ধারের অঙ্কটা তত চচ্চর করে বাড়বে। এটা মাথায় রেখে কি একটু কমিয়ে আনলেন যে বাড়ুক, কিন্তু আস্তে আস্তে বাড়ুক। মানে আকাশ থেকে নেমে এসে মাটিতে পা রাখতে চাওয়া বিজেপিকেই কি আমাদের সামনে হাজির করা হয়েছে? তাই জন্য এই টাকার অঙ্কগুলো চেঞ্জ করা হয়েছে। হয়তো বিজেপি বুঝেছে যে এইবার যদি তারা মানে কোথাও গিয়ে ক্ষমতায় আসেন, তাহলে কিন্তু তাদের পরের 5 বছর, তারপরের 5 বছর, মানে তৃণমূলের তো 3টে টার্ম হয়ে গেছে, তাদের জন্য কিন্তু পরের টার্মগুলোর কথাও মাথায় রাখতে হবে। এই জন্যই তার কি এই অঙ্কটা কিন্তু মুশকিল হচ্ছে
তার মানে তারা যদি পারতেন হয়তো এই প্রতিশ্রুতিগুলো দিতেন না। কিন্তু খয়রাতিকে একমাত্র যে খয়রাতি দিয়েই ঠেকানো সম্ভব, এটাও তো পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। কিছুদিন আগে বলতো ভাতা আর ভিক্ষা, এখন তারা লক্ষ্মীর ভান্ডারের গল্প দিচ্ছে। এই স্টেটমেন্টে শুভেন্দু প্রমাণ করে দিল যে রান্নার গ্যাস চাইলেই আসলে 500 টাকায় দেওয়া যায়, ইচ্ছে করে 1000 টাকা করে রেখেছে যাতে বিজেপি বাংলার মানুষকে কষ্টে রাখতে পারে। তাই 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। না বিজেপি ক্ষমতায় আসবে, 2500 কেন 2.5 লাখ টাকা ঘোষণা করতে পারে, দিতে তো হবে না। না ক্ষমতায় আসবে না কখনো টাকা দিতে হবে। আর এই যে এই ঘোষণাগুলো করছেন, আচ্ছা বিজেপি তো ভারতের এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, কোন রাজ্যে দেয় এইগুলো? দেখুন, একটা কথা বললে কত কথা চলে আসে, কথায় কথা বাড়ে। তাই বলছি ছোট্ট করে, এরা যে বিজেপি ক্ষমতায় এলে 500 টাকায় গ্যাস দেবে, এটা শুনেই তো অলরেডি বিজেপি শাসিত রাজ্যের মানুষজন বলতে পারেন তারা কেন 1000 টাকায় গ্যাস কিনবেন। দ্বিতীয়ত, ভোটে কি হবে না হবে সে তো পরের কথা। বাংলার মানুষ তো বলতেই পারে 500 টাকা করে যদি গ্যাস দেওয়া যায় তাহলে এখনই দিচ্ছেন না কেন? রাজ্যে ক্ষমতায় নেই বলে কি আমরা মানুষ নই? আমরা দেশের নাগরিক নই? দেশের তো সরকার বিজেপি, তাহলে তো আমরা সবাই আসলে বিজেপির সরকারের আন্ডারেই রয়েছি। তাহলে কেন বেশি পয়সা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে? এবার এই প্রশ্নগুলো তৃণমূল যে তুলতে পারে এটা জেনেও বা বুঝেও শুভেন্দু অধিকারী যখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় করে 4টে প্রতিশ্রুতি দিলেন, তখন বুঝিয়েই দিলেন চুম্বকে এই 4টে প্রতিশ্রুতি তারা বাংলার মানুষের সামনে ঝোলাতে চলেছে। কিন্তু যেটা শতরূপ ঘোষ বললেন সেটা কতটা কঠিন। দেখুন, বাংলায় বিজেপির ক্ষমতায় আসা যদি সত্যিই অসম্ভব হয় তাহলে শুভেন্দু অধিকারী খেয়ালি পোলাও রাজ্যের বলে ধরতে হবে। কিন্তু বিরোধী দল নেতা নিজে যে হিসেব দিচ্ছেন তাতে কি সত্যিই সেটা মনে হচ্ছে? একদমই না। বিজেপি নেতারা এই মুহূর্তে কোনো অসম্ভবকে সম্ভব করতে চাইছেন বলে তো মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে বিজেপি নেতারা যে অঙ্কটা কষছেন সেটা যদি ঠিকভাবে তারা বাস্তবায়িত করতে পারেন, সেটা বাস্তবায়িত হওয়াটা কিন্তু খুব হয়তো অসম্ভবও নয়। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। 100 জন মুসলিমের 95 জনের ভোট পেয়েছে। তারপরেও 2,75,00,000। আমরা 39% রাজ্যে। প্রাপ্ত ভোট 2,33,27,000। মুসলিম মাত্র 0.65। আমাদের সঙ্গে ছিন্নমূলের গ্যাপ কত? মাত্র 42 লাখ। দরকার কত? 22 লাখ। এসআইআর এর নাম বাদ যাবে কত? মিনিমাম 1 কোটি। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে তো কারোর আপত্তি নেই। 1 কেজি চালে যদি কেউ স্বপ্নে পোলাও রান্না করে 6 কেজি ঘি ডালতেও কোনো অসুবিধা নেই। এই যে এসআইআর এখনো চালু হলো না পশ্চিমবাংলায়, তার আগে থেকে শুভেন্দু অধিকারীর কাছে খবর আছে কত নাম বাদ যাবে। এর থেকেই প্রমাণিত হয় যে এসআইআর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যবস্থা নয়, বিজেপির একটা রাজনৈতিক ব্যবস্থা। সব বক্তব্যগুলো শুনে ফেললেন, বেশ কিছু সংখ্যাতত্ত্ব আপনাদের কানে এলো। এবার অত জটিলতার মধ্যে যাচ্ছি না। এবার থেকে 22 লাখ এই শব্দটা, এই সংখ্যাটা কানে এলে কি বুঝবেন? বুঝবেন ওটা গাড়ির দাম নয়, ওটা ভোটের হিসেব। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি আর তৃণমূলের ব্যবধান 44 লক্ষের। এর মধ্যে 22 লক্ষ ভোট তৃণমূল থেকে বিজেপিতে এলে দু দলের ভোট সমান হয়ে যাবে। তার মানে ম্যাচটাই। তারপর কি হবে? ওই সুপার ওভারে কি বিজেপি জিতে যাবে? এবার সুপার ওভারটা কি এক্ষেত্রে ওই এসআইআর নাকি হরিয়ানা মডেল? হরিয়ানায় কী হয়েছিল মনে আছে আপনাদের? বিজেপি আর কংগ্রেসের ভোট ব্যবধান 1%-ও কম, অথচ বেশ কয়েকটা আসনে বেশি জিতে সরকার গড়ে ফেলেছে বিজেপি।
2020-তে বিহারে আরজেডির থেকে 4% কম ভোট পেয়েছিল বিজেপি, কিন্তু আসন পেয়েছিল প্রায় সমসংখ্যক। কারণ বিজেপি শুধুমাত্র পাস মার্কস জোগাড় করার হিসেব করে ভোটে লড়ে। শুভেন্দু অধিকারী বাংলায় সেই হিসেবটাই করছেন। হিসেবটা এরকম: মুসলিম অধ্যুষিত 74টা আসনে তৃণমূলের ভোট কমানোর চেষ্টা হবে, বাকি 220টা হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপি পাস মার্কস জোগাড় করতে পারলেই স্কোরবোর্ডটা অন্যরকম দেখাবে। বিজেপি ওই 220টা আসনে লড়াই করে মোটামুটি টার্গেট রেখেছে 153টা জেতার। এটাই তো ব্যাপার। এবার কাজটা কিন্তু আবার উল্টো দিক থেকে দেখুন। 294টার মধ্য থেকে 147-48টা জেতা যতটা কঠিন, 220টার মধ্যে 153টা জেতা আরও একটু বেশি কঠিন। এবার সেই জায়গার হিসেবটা, এই কাজটা যে বেশ কঠিন, এটা কি বিজেপি নেতাদের মাথায় নেই? কিন্তু তারপরেও তারা এত হিসেবগুলো দিচ্ছেন কেন? তাহলে কি তারা ওই ফাইনালি যে নামটার কথা বলছেন, আপনি থাকছেন স্যার, অথবা এরা থাকবেন না স্যার, সবটাই স্যার নির্ভর। এই যে 1 কোটি নাম বাদ যাওয়ার কথা বলছেন বিজেপি নেতারা, এটা কিন্তু এমনিতে অসম্ভব নয়। এটা কিন্তু এখন থেকে মাথার মধ্যে রাখুন। মানে যতই শতরূপ ঘোষ এটা বিজেপির রাজনৈতিক স্ট্র্যাটেজি বলে দেখে দিতে চান, এটা এরকম সংখ্যকই কিন্তু হওয়ার কথা। তার কারণ ওই 2002-এর পর আবার এতদিন পর এই এসআইআর হচ্ছে। বিহারে 65 লক্ষ নাম বাদ গেছে, সুতরাং বাংলায় তো 1 কোটি নাম বাদ যেতেই পারে। মৃত ভোটার, ডবল এন্ট্রি, স্থানান্তরিত ভোটার, এই সংখ্যাটা তো অনেক। এরকম অনেক এন্ট্রি থাকতে পারে। এবং তারপর এটা বাস্তব যে এখানে প্রচুর ভুয়ো ভোটার আছে, এগুলো আমরা বারবার দেখেছি। অসংখ্য মানুষের নাম, অনুপ্রবেশকারীর নাম এই ভোটার তালিকায় ঢুকে আছে। তা এমনকি ওই সাদরাডির মতো লোক, সন্ত্রাসবাদী, তাদের নাম শুধু ঢুকেছিল। সুতরাং এগুলোকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু বারবার এই এক কথা বলে বিজেপি কি মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তৃণমূল বহিরাগতের ভোটে যেতে? সেই জায়গাটা তারা আটকে দিচ্ছেন, সুতরাং তৃণমূল হেরে যাবে। আরেকটা প্রচার চলছে, তৃণমূল পুলিশের জোরে টিকে আছে, পুলিশ সরে গেলে তৃণমূলকে বিজেপি মেরে পাট পাট করে দেবে। সুকান্ত মজুমদার কাল মালদায় কিন্তু এই হুঙ্কারটা দিয়েছেন। মালদায় তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সি সুকান্ত মজুমদারের হুঙ্কার শুনে আবার পাল্টা হুঙ্কার দিয়েছেন। আসলে খেয়ে করতে করতেই এই রাজনীতিকদের মধ্যে না একটা আত্মিক টান তৈরি হয়ে যায়। একজন ডাক দিলে অন্যজন পাল্টা ডাক না দিয়ে থাকতে পারেন না। এবার এইটা শুনে আপনারা আবার এইটা ভাবতে বসবেন না, আমি জানি আপনাদের মাথায় এইটা ঘুরতে শুরু করেছে। আর কারা যেন একজন ডাক দিলে সবাই মিলে ডাকতে শুরু করেন, এইটা আপনারা ভাবছেন। আমরা এরকম কিছু ভাবছি না, আমরা যা বলছি রাজনৈতিক বিশ্লেষণ করছি। আমাদের দল দেখুন, আমাদের দল তো ক্যাডার ভিত্তিক নয়, এখানে ডেমোক্রেটিক স্ফিয়ার আছে, কিন্তু এটা প্রত্যেক নেতৃত্বের বোঝা উচিত, অনুধাবন করা উচিত। তারা এমন কথা বলে বিতর্ক বাড়াচ্ছেন, আখেরে সেটা দলের ভাবমূর্তির জন্য অত্যন্ত ঠিক হচ্ছে না। আমার মনে হয় সিনিয়র নেতৃত্বের অন্তত এইটুকু বোঝা উচিত, দলের স্বার্থে কোথায় মুখ বন্ধ রাখতে হয়। যদি কিছু বলার থাকে আভ্যন্তরীণ সাংগঠনিক মিটিংয়ে বলুন না, বারণ কে করেছে, কিন্তু এইরকমভাবে উস্কানিমূলক মন্তব্য না করাই সমীচীন। দেখুন, রহিম বক্সি বলছেন ভোটের পর সুকান্ত মজুমদার আর বিজেপি কাউকেই খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষ তারা কি বলেন, এইটা আপনি কি বলছেন? এরকম করে যদি আমি জিজ্ঞেস করি, আমি জানি আপনারা কি বলছেন। আপনারা বলছেন এটা নতুন কথা কি, ভোটের পর তো কোনো রাজনৈতিক নেতাকেই খুঁজে পাওয়া যায় না। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেক বছর কোনো না কোনো নির্বাচন হয়, নেহাত হয় আর কি, তাই জন্য মানুষ নেতাদের মাঝে মধ্যে দেখতে পান। এবার এক দেশ এক নির্বাচন যদি হয়ে যায়, বহু জায়গায় তো জনতা নেতার মুখটা ভুলেও যেতে পারেন। অতীতে এরকম হতো জানেন তো, রাস্তা মেরামতি শুরু হলে তবে মানুষ বুঝতে পারতেন এবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, এইবার তাহলে নেতাদের দেখা যাবে। মানে ভোটের আগে কাজ করার একটা আলাদা এনার্জি তৈরি হয়, এটা আমরা দেখেছি। পাহাড়ের লোকরাও বলছেন তৃণমূল সরকার আর তৃণমূল কংগ্রেস এবার ত্রাণে যেরকম জান প্রাণ ঢেলে দিচ্ছে, তেমন সৌভাগ্য তাদের ভাগ্যে সহজে হয় না।
উত্তরবঙ্গের মানুষকে দেখে এই শিক্ষাটা কিন্তু আমরা নিতে পারি, তারা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি এই জন্যেই অনুগত থাকেন। 2019 সাল থেকে শাসক দলকে, মানে যেই শাসক দল হোক, তাদের টেনশনে রেখে দিয়েছেন। শাসকের খেলাটা সহজ হতে দেন, তাই সহজে শাসকের দেখা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কার্শিয়াং থেকে সুখিয়াপোখরির রিলিফ ক্যাম্পে গেছেন, সেখান থেকে মিরিকে চলে যান। এবার দেখুন, তার আগে কি প্রচার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মিরিকে যাচ্ছেন না। এবার সেটা নিয়ে বিরোধীরা বক্রোক্তি করতেও ছাড়েননি যে যেখানটায় আসল হচ্ছে সেখানে নাকি অন্য জায়গায় যাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি যাচাই করছিলেন, অথবা ফাঁদ পেতে বিরোধীদের ভুল প্রমাণ করলেন? নাকি সবার মনের মধ্যে যখন একটা বক্তব্য গেঁথে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, তখন তিনি চলে গিয়ে প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা মুশকিল হি নেই, নামুমকিন হ্যায়। তিনি যে কোনো সময় যে কোনো কাজ করে ফেলতে পারেন মানুষের জন্য। এই প্রচারটাই কি তিনি সবার কাছে তুলে ধরলেন, বুঝিয়ে দিলেন যে মানুষের কাছে যাওয়ার জন্য তিনি কোনো নিয়ম নীতির ধার ধারেন না। আগে ভাগে কোনো কিছু ভেবে নিয়ে তাকে হিসেব করতে যাওয়াটা খুব মুশকিল, তিনি হিসেবের বাইরে। এবার দেখুন, এক তো মিরিকে গিয়ে বিরোধীদের বেকায়দায় ফেলে দিলেন, তাদের প্রচারটাকে মিথ্যে প্রমাণ করে দিলেন। আবার সুখিয়া প্রকৃতিতে ফিরে তারপর ত্রাণ বিলি করলেন, একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন। এই যে রহিম বক্সির মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়টা নির্দেশের অপেক্ষায় বসে আছেন, তাহলেই তারা নাকি বিজেপি আর সুকান্ত মজুমদারকে নিশ্চিহ্ন করে দেবেন। তার মানে তাদের শরীরে অনেক শক্তি। তাহলে বিরোধীদের হানি করার চেয়ে পাহাড়ে গিয়ে তো এই শক্তি কিছুটা খরচ করতে পারে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খাটাখাটনিটা কমে। খেয়াল করে দেখুন তো, 220 জনের ওপর বিধায়ক, এতজন মন্ত্রী, এতজন জনপ্রতিনিধি, তাও এই প্রাকৃতিক বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীকেই বারবার ছোটাছুটি করতে হচ্ছে, যেতে হচ্ছে, প্রাথমিক ব্যবস্থা করতে হচ্ছে, ত্রাণ ঘোষণা করতে হচ্ছে, তারপর ফের গিয়ে সেই ত্রাণ সঠিকভাবে সবার কাছে পৌঁছচ্ছে কিনা সেইটা দেখতে হচ্ছে। ত্রাণ দিচ্ছেন, বিরোধীদের আক্রমণের জবাব দিচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন। দেখুন, এটা সবাই জানেন যে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস সবাই, কিন্তু একটা দলের শুধু একজনের ওপর যদি ক্রমাগত ভার চাপাতে থাকেন, সেটা কি দলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হয়? মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দার্জিলিংয়ে যান, চা বাগানে যান, ছবি তোলেন। মুখ্যমন্ত্রী মিরিক যাচ্ছেন না, এই জল্পনা ছড়িয়েছিল। তারপর বিজেপি শিবির থেকে ধেয়ে এসেছিল বক্রোক্তি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিকে গেলেন, পাহাড়ের ধসে যে পরিবারের 3 জন মারা গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করলেন। মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে একদম মিরিকে এসে পৌঁছেছেন। এই বাড়ির ছবি এবং এই বাড়িতে যারা মারা গেছেন তাদের পরিবারের বক্তব্য আমরা এর আগে TV9 বাংলায় দেখিয়েছিলাম। একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। যে বাড়িতে আমি আছি একবার দেখাবো কিভাবে এখানে তাণ্ডব হয়েছে এবং প্রকৃতির রুদ্ররোষ আছড়ে পড়েছে। এই বাড়িতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, একবার দেখাবো ভিতরটা। অসংখ্য কাদামাটি, পাথর, পাহাড় যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ঘরের ভিতর ঢুকে পড়েছে। যে মেয়েটির মৃত্যু হয়েছে তিনি এই ঘরে ঘুমাচ্ছিলেন, আর ঠিক পাশের যে ঘরটি ওই ঘরে তার বাবা মা ছিলেন। এই 3 জনেরই কার্যত ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় এভাবে কাদামাটি, পলি, পাথর আছড়ে ঘরে ঢুকে পড়ার। এই চটি বা অন্যান্য আসবাবপত্র এই ঘরে যা কিছু ছিল সবটাই চাপা পড়ে গিয়েছে। মা বাপ चला गया, वो तो हुआ वापस नहीं आ सकता। देखिए यहाँ हमारा क्या प्रॉब्लम है उसका, आप लोग भी देख सकते हैं, यहाँ सभी लोग देख रहे हैं। अभी यहाँ भी रहना भी हमें बहुत डर है। এই পরিবারের সঙ্গে দেখা করে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা সেটা দেখে নেওয়া। সশরীরে মুখ্যমন্ত্রী একদম বাড়িতে এসে পৌঁছেছেন। মিরিক বাজার ল্যান্ডস্লাইড সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, এটা করে দেবো। আর লেকটা আমি বলছি ওটা জিটিএর কাছে আছে, পিডব্লিউডি পেপারগুলো হারিয়ে গেছে,
মিরিক থেকে সুখিয়া পুখুরিতে ফেরা রাজনৈতিক আক্রমণের জবাব দেওয়ার জন্য যেন ওই ত্রাণ শিবিরের কথাই ভেবে রেখেছিলেন আগে থেকে। আজও তারা করেছেন আমি মিরিক যাচ্ছি না, আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টা জার্নি করেছি এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে। নাগরাকাটায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীর কানে যেন ঢুকিয়ে দিলেন বিজেপি নেতারা ছবি তুলতে আসেন, ত্রাণ দিতে আসেন না। একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো পাত্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন, এখন অবধি 35,000 লোককে দিয়েছে। নর্থ বেঙ্গলের সমস্ত এমএলএ এমপি আমরা যতজন মারা গেছে ইচ ফ্যামিলি 2 লাখ টাকা করে দেবো। বিজেপি এমএলএরা তারা 1 মাসের স্যালারি কন্ট্রিবিউট করেছে, ফটোশ্যুট করতে যাইনি আমরা। ঘটনাচক্রে মঙ্গলবারই দিল্লি থেকে বিজেপির ট্রাক ভর্তি ত্রাণ উত্তরবঙ্গের জন্য রওনা হয়েছে। সেই ট্রাককে সবুজ পতাকা দেখান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, ওই যে বলছিলাম না যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা কোথায়? আসলে এটাই হয়তো স্ট্র্যাটেজি। কারণ যত অন্যদের দেখা যাবে তত বিপদ। তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত দেখা যাবে, যত বেশি দেখা যাবে যে তিনি মানুষের প্রয়োজনে মানুষের পাশে রয়েছেন, এই ভাবমূর্তিটাই বাকিদের টেনে পার করে দেবে। এবার তাতেই যদি পার হয়ে যায় তাহলে বাকিদের কষ্ট করে সামনে রেখে কাজের থেকে অন্য কিছু হওয়াটার রিস্ক নেওয়াটার কোনো মানে হয় বলুন? এটাই বোধহয় তাদের স্ট্র্যাটেজি ওই জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন একটু খেয়াল করুন। বললেন তিনি গেলেন বলেই নাকি রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে। তার মানে তিনি যদি না যেতেন, মানে সোজা বাংলায় মুখ্যমন্ত্রী না গেলে এই রাস্তার কাজগুলো হতো না। এখানেই আমাদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় না পৌঁছলে কাজ হবে না কেন? পাহাড়ে সারাদিন ছোটাছুটির পর রাতে দার্জিলিংয়ে পৌঁছেছেন। সেখান থেকে তিনি কি করলেন? যেটা করলেন সেটার মধ্যেও কিন্তু ওই তিনি একমেব দ্বিতীয়াম, তাকেই পুরোটা সিঙ্গেল ইঞ্জিনে পুরোটা টানতে হবে, এই বার্তাটা রয়েছে। আর 2, সামগ্রিকভাবে পাহাড়কেও একটা বার্তা আছে। এটাই মজা। দেখুন কি করলেন তিনি। ওই পাহাড়ে বসে ভবানীপুরে বিজয়া সম্মেলনীতে ভার্চুয়ালি যোগ দিলেন, অডিও বার্তায় দিলেন সেখানে। এবার অডিও বার্তায় তিনি আক্ষেপ করেছেন যে তার নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বহিরাগত মানে কারা? অবাঙালিরা। এবার শুভেন্দু অধিকারী কয়েক মাস ধরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছেন। সেটা কি তার মানে বহিরাগতদের ভাষায়? এই বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন। এবার খেয়াল করুন, বিজেপি সাম্প্রতিককালে বারবার এখানে যে ভরসাটায় আর কি ভোটায় যেতে আশা করছে, সেটা হচ্ছে এই বহিরাগতদের দিকে আঙুল তুলে। তারা বারবার বলছে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে এখানকার জনবিন্যাসই বদলে দিচ্ছে। এই যে বিহারে ভোটটা হলো, সেখানেও তাদের প্রচারের মূল লক্ষ্য কিন্তু এটাই। নিশিকান্ত দুবেরা বারবার একদম হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে বিভিন্ন জায়গার জনবিন্যাস বদলে যাচ্ছে বিহারে। এবার তার সঙ্গে সঙ্গে ওই বিহার সংলগ্ন বাংলার অংশগুলোর কথাও বলছেন। এবং বিজেপি নেতারা এখানকার তারা সামগ্রিকভাবে গোটা রাজ্যের যে জনবিন্যাস বদলে যাচ্ছে, এই বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে পড়ে যে এখানকার পুরো জনবিন্যাসটা বদলে দিচ্ছে, সোজা বাংলায় এই বহিরাগতরা যে এখানকার জনবিন্যাস বদলে এখানে ভোটের হিসেব এখানকার যারা আসল ভারতীয় তাদের জায়গা লুটে পুটে নিচ্ছে, এটাই তো তারা তুলে ধরছেন। এটার ভরসাতেই তো তারা ভোটে জেতার আশা করছেন। সেই একই বহিরাগত দেখুন তৃণমূল নেত্রীরও ভোটের ইস্যু, তিনিও সেই একই জায়গা আঘাত করছেন। এরকম কিন্তু চট করে হয় না যে দুটো জায়গাতেই এই বহিরাগত, মানে দুটো যুযুধান রাজনৈতিক দল কিন্তু দুজনের ইস্যু একই। এবার বহিরাগত বলতে কে কাকে বোঝাচ্ছেন সেটা আলাদা, কিন্তু আসল উদ্দেশ্য এক। এবার এই দুজনের এই বক্তব্য দুটো যদি আমরা ধরে নিই, তাহলে আমরা বাঙালিরা কি ধরতে পারি? আমরা কি সত্যি সত্যি নিজ ভূমে পরবাসী হয়ে যাচ্ছি?
কিছুদিন পর ডোডো পাখির মতো ওই লুপ্তপ্রায় প্রাণী হয়ে আমরা, প্রজাতি হয়ে আমরা ঘুরে বেড়াবো, খুঁজে পাওয়া যাবে না। ভাবার বিষয়। এবং এটা ভাবাচ্ছেন, এদিকে মুখ্যমন্ত্রী ভাবাচ্ছেন, অন্যদিকে বিজেপি নেতারা ভাবাচ্ছেন, মানে সামগ্রিকভাবে সমস্ত প্রধান বিরোধী এবং শাসক দুজনেই ভাবাচ্ছেন। তারা যখন ভাবাচ্ছেন, আমরা না ভেবে যাব কোথায়? দেখুন, মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস ভাবিয়েছেন, ওই যেটা বলছিলাম, পাহাড়ে বারবার আমরা যাই, আপনারা জানেন প্রত্যেক বছর আমরা পাহাড়ে কনক্লেভ করি পাহাড়ের মানুষের সমস্যার কথাগুলো বুঝতে, উত্তরের মানুষের। এবার তাদের ভেতর একটা বঞ্চনার মনোভাব কাজ করে। সমস্ত জিনিসগুলো ওই দক্ষিণবঙ্গ বা কলকাতায় বসে হয়, আর তাদের এই উত্তরবঙ্গের দিকে সিদ্ধান্তগুলো ছুঁড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কি করলেন? তিনি উত্তরবঙ্গে বসে কলকাতায় নিজের কেন্দ্রের ওই বিজয় সম্মেলনীতে হাজির থাকলেন, পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিলেন। বার্তা গেল উত্তরে, তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন উত্তরকে। এই প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রাজনৈতিক নেতাদের কিছু বার্তা থাকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার সঙ্গে আরেকটু যোগ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে গোটা দেশের জনবিন্যাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, জনবিন্যাস উদ্যোগের কথা ঘোষণা করেছেন। কদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন, মুসলিম জন্মহারের থেকেও মুসলিমদের সংখ্যা বৃদ্ধির হার দেশে অনেক বেশি, এবং সেটা হচ্ছে অনুপ্রবেশের কারণ। তার মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা দেশ নিয়ে মোদি অমিত শাহ, সেটাই আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি এলাকায় বাঙালির অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন, আর মোদি শাহ জাতীয় স্তরে ভারতীয়দের নিরাপত্তা অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন। এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। षड्यंत्र के तहत सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं। हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। এভরিবডি লাভস এ গুড রট, ইংরেজি একটা নাম, মানে হচ্ছে বাংলায় মানে হচ্ছে সবাই খরা ভালোবাসে। একটু বিটকেল নাম। প্রায় 3 দশক আগে এই নামের একটা বই সাংবাদিকতার দুনিয়া একদম ধূমকেতুর মতো সামনে এসেছিল। একজন বিখ্যাত সাংবাদিক এটা লিখেছিলেন, কিন্তু প্রশ্ন তো ওই নামটার থেকে উঠে এসেছিল যে সবাই হঠাৎ খামোকা খরা ভালোবাসতে যাবে কেন। বইয়ের প্রত্যেকটা লেখায় ওই ভালোবাসার কারণটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সাংবাদিক পি সাইনাথ। তিনি বলেছিলেন পরিষ্কার করে যে সমাজের ওপর দিকে থাকা মানুষগুলো, মানে উচ্চ শ্রেণীর মানুষের হাতে টাকা দিলে তার ছিটে ফোটা হয়তো নিচের স্তরে গিয়ে পৌঁছয়। অর্থনীতির বহু চর্চিত সেই ট্রিকল ডাউন থিওরি, মানে চুইয়ে পড়া থিওরি, এটাই প্রমাণ করে দেয় যে আমরা যে দেখাই না আমাদের জিডিপি এত বেড়েছে, আমাদের মাথা পিছু যে রোজগার এত বেড়েছে, আমরা গোটা দেশের মধ্যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা দেশের 5% মানুষের জন্য। যাবতীয় অর্থ তাদের হাতে, বাকি নিচু স্তরের মানুষজনের হাতে কিচ্ছু নেই। কিন্তু তাদের হাতে এত টাকা, সেটা ভাগ করে দিয়ে দেখা যায় যে মানে অঙ্কের হিসেবে সেই টোটাল সম্পদকে, আমাদের টোটাল যে জনসংখ্যা সেটা দিয়ে ভাগ করলে দেখা যায় মাথা পিছু গড় আয়টা অনেক বেশি। কীভাবে অর্থনীতি এবং পরিসংখ্যান আমাদের বোকা বানায় বুঝতে পারছেন। সাইনাথ সেটাই দেখিয়েছিলেন কীভাবে গ্রামের প্রান্তিক মানুষের জন্য পাঠানো উন্নয়নের টাকাও আটকে যায় ওই উচ্চ শ্রেণীর দুর্নীতির পাহাড়ে। তাই দুর্যোগ এলে তাতে গরিবের প্রাণ যায়, কিন্তু পকেট ভরে ওপরের স্তরে থাকা মানুষগুলো। এখন থাকলে তিনি আরও সুনির্দিষ্ট করে দিতেন, ওই ওপরে থাকা মানুষগুলোর সঙ্গে সঙ্গে রাজনীতিকদেরও নাম যোগ করে দিতেন। ওই জন্যই তিনি বলেছিলেন যে তাই জন্য ওই ওপর দিকে থাকা মানুষগুলো খরা ভালোবাসে, কারণ তাদের সামনে কিছু আরও 2 পয়সা রোজগারের রাস্তা খুলে যায়। কথাটা বললাম কারণ এবার
আমাদের রাজ্যেও বিপর্যয় মোকাবিলার যে ত্রাণের টাকা সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। দুর্যোগে বিধ্বস্ত ওই যে দার্জিলিং সহ ওই যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, সেটা তো এখন প্রায় পুনর্নির্মাণ দরকার, জানেন তো। এবার বিপর্যয় মোকাবিলায় তাই বিশেষ ত্রাণ তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মনে আছে আপনাদের, কোভিডের সময় রাজ্য সরকার এরকমই একটা বিশেষ ত্রাণ তহবিল গড়েছিল। এবারেও সেই একইভাবে তহবিল গড়ে সাহায্যের আবেদন করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা নিয়ে যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আমার ধারণা সাধারণ মানুষজন সাধ্যমতো তাতে সাহায্যও করছেন, অনেকেই করছেন। এবার রাজ্য বিপর্যয় মোকাবিলায় তহবিল সংগ্রহে নেমেছে, এটা যখন সামনে এসছে ঠিক তখনই বিপর্যয় মোকাবিলার পুরনো তহবিল নিয়ে তছরূপের অভিযোগ তুলে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার অভিযোগ হচ্ছে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র রাজ্যের যৌথ তহবিলের 5,000 কোটি টাকার হিসেব তো রাজ্যই দেয়নি। এসডিআরএফ নামের ওই তহবিলে 75% টাকাই কেন্দ্রের। রাজ্যে যে কোনো বিপর্যয়ে দুর্গতদের ক্ষতিপূরণ আর পুনর্নির্মাণের জন্যই ওই টাকা ব্যবহার করা যায়। এবার সেই টাকার হিসেব নিয়েই তো প্রশ্ন তুলে দিয়েছেন বাংলা থেকে নির্বাচিত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। 100 দিনের টাকা, আবাস যোজনার কথা মনে আছে আপনাদের? টাকা খরচের হিসেব দিতে না পারায় যে দুটো প্রকল্পেই বরাদ্দ কেন্দ্র আটকে দিয়েছিল। এবার বিপর্যয় মোকাবিলার টাকার হিসেব নিয়ে প্রশ্ন ওঠায় কেউ সিঁদুরে মেঘ দেখতেই পারেন। 100 দিন বা আবাসের পর এবার কি ত্রাণ পুনর্বাসনের টাকা নিয়েও কেন্দ্র রাজ্য টানাপোড়েনটা শুরু হবে? এখনো পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে এসডিআরএফ ফান্ড, যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25 ভাগ রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5,000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়? এগুলো মিথ্যা কথা। গুজরাটে 100 দিনের কাজে এত দুর্নীতি হয়েছে যে মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হয়েছে, তারপরে গুজরাটে টাকা যায় কি করে? ভুয়ো জব কার্ড। সারা দেশের লিস্টে 1 নম্বরে রয়েছে ইউপি, তাহলে ইউপি টাকাটা পাচ্ছে কি করে? তাহলে পশ্চিমবঙ্গকে কেন আপনারা ডিপ্রাইভ করছেন? আমাদের রাজ্যের বিভিন্ন খাতে টাকা যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে, চুরি করেছে। উত্তর বাংলার আজকে অবস্থা দেখুন, এবং উত্তর বাংলায় ওদের নেতাদের বাড়ি ঘরদরের অবস্থা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ওই টাকা কোথায় গেল। দেখুন, রাজনীতি যতই থাকুক, একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, ত্রাণ দেওয়ায় আমাদের বিকল্প আর কেউ হতে পারবে না। তাই ত্রাণ দেওয়ার কম্পিটিশনকে আমরা পজিটিভ অ্যাঙ্গেলে দেখতে পারি। বিপদে পাশে দাঁড়ানোটা আমাদের সাংস্কৃতিক আর রাজনৈতিক ঐতিহ্য। তাই বাংলায় ত্রাণ দেওয়ার থেকে আলোচনাটা একটু পড়শি দেশে নিয়ে যাওয়া যাক। পাকিস্তানের কথা বলছিলাম, এত চক্রান্ত, এত হামলার পরেও আমরা বারবার ওদের বন্যা বা দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। যদি ওদের কুকুরের লেজের মতো ওদের স্বভাব, ওটা বদলানো যায়নি। এবার সেই জন্যেই কি এবার তাদের একটা চরম শিক্ষা দেওয়ার সময় এসছে। ভাবছেন তো অপারেশন সিঁদুর তো হয়ে গেল, আবার সাম্প্রতিককালে পরপর ইঙ্গিতগুলো খেয়াল করেছেন? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সেনাপ্রধান পরপর তারা একটা সরাসরি একটা দিকে ইঙ্গিত করছিলেন, যে ইঙ্গিতে এবার একটা চরম শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। তার মধ্যে ওই পাক অধিকৃত যে কাশ্মীর, সেটা আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে নেওয়ার, ওরা দখল করে রেখেছে, তো সেটাকে ওদের হটিয়ে দেওয়ার বক্তব্যটা শুদ্ধ রয়েছে। এবার এই উদ্যোগটা, এই ইঙ্গিতগুলো কেন? ফের কি একবার পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে পাকিস্তান? দেখুন, পহেলগাঁও হামলার মতোই ফের এরকম একটা হামলার ছক তারা কষছে বলে আমাদের সেনারা ইঙ্গিত দিচ্ছে। এবার ঠিক কী ইঙ্গিত, কীভাবে তার মোকাবিলা, এগুলো টপ সিক্রেট। কিন্তু কিছু যে অপচেষ্টা চলছে, সেটা ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার এবার নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবার খেয়াল করে দেখুন, পরপর সব সেনার কর্তারাই একই কথা বলে যাচ্ছেন। আজ মনোজ কাটিয়ার বলেছেন, সামনে লড়ার সাহস নেই, তাই পেছন থেকে হামলার পরিকল্পনা করছে ইসলামাবাদ। স্পষ্ট ভাষায় রাজনাথ সিং কি বলেছিলেন, ফের যদি কিছু করার চেষ্টা হয় তাহলে কপালে দুঃখ আছে। সেনাপ্রধানও বলেছিলেন, এইবার ওদের চরম শিক্ষা দেওয়ার সময় এসছে। সবাই সতর্ক করছেন এবং সবাই বার্তা দিচ্ছেন। তার মানে বুঝতে পারছেন, আমাদেরও কিন্তু সতর্ক হওয়ার সময় এসছে। সাধু সাবধান।